এই পর্বে আলোচনায় অংশ নেবেন। যেহেতু তিনিও একটি সাহিত্য সংগঠনের উপদেষ্টা ভূমিকা পালন করে থাকেন, সেহেতু তিনি নিজেও সংগঠনের বাইরে নন, সুতরাং আমরা তার কাছেও শিল্প সাহিত্য সংস্কৃতি বিকাশের সংগঠনের ভূমিকা নিয়ে নিঃসন্দেহে আমরা শুনতে পাই। এ বিষয় পরিষদ নওগাঁর সম্মানিত সভাপতি অ্যাডভোকেট DM আব্দুল বারী ভাই ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমরা বারী ভাইকে অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। একটু অ্যারেঞ্জ করি, আপনারা অনুমতি দিবেন কিনা? মানে সবসময় ডায়াসে বা ফর্মালি না করে আমরা একটু চেঞ্জ জানতে চাই। মানে একজন করে 10 মিনিট 5 মিনিট কথা বলে যাচ্ছেন, আমরা সেটা না করে একটু ভিন্ন আঙ্গিকে করতে পারি কিনা? আমরা এটি একটু ভিন্ন আঙ্গিকে এজন্যই করতে চাই যে বলা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি বিকাশের সংগঠনের ভূমিকা। তো আমরা এটি নিয়ে যদি একজন আলোচকের কাছে যদি একটানা শুনতে থাকি পুরো 1 ঘন্টা, আমরা হয়তো কাকে কতখানি সময় দিতে পারবো, কে কতখানি সময় নেবেন, আবার আমরা কোন দিক থেকে কি বলবো সেই জায়গাগুলো নিয়ে আসলে 1 ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা না, একটু বিস্তর আলোচনার প্রয়োজন হয়ে পড়ে। তার চেয়ে আমরা যদি একটু বলা যেতে পারে যে আমরা যদি কোনো একটা প্রসঙ্গ ধরে একজনের কাছে যাই, আবার আরেকজনের কাছে আসি, আবার তার কাছে ফিরলাম, আমার মনে যেটা আরেকটু অংশগ্রহণমূলক এবং ব্যাক টু ব্যাক একটা ব্যাপার থাকে, সেটা হয়তো আরেকটু প্রাণবন্ত হতে পারে। আমরা সেই চেষ্টাটা আমরা করতে পারি যদি সভাপতি অনুমতি দেন। আমরা শুরুতেই তাহলে যেতে চাই আমজাদ হোসেন বাংলা, তার কাছে। তিনিও এই পর্বের আলোচক। শিল্প সাহিত্য সংস্কৃতি বিকাশে সংগঠনের ভূমিকা আসলে কতখানি ভূমিকা থাকে? সংগঠন না থাকলে কি শিল্প সাহিত্য সংস্কৃতি বিকাশ সম্ভব নয়? এই প্রসঙ্গে যদি আপনি আলোচনা শুরু করেন। স্যার ওখানে বলেন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থাপক মহোদয়কে। আমি আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজ মালদা নওগাঁ। সাথে সাথে কৃষ্ণার প্রদীপ্ত সাহিত্য আসরের সভাপতির ক্ষুদ্র একজন মানুষের দায়িত্ব পালন করে যাচ্ছে। সাহিত্য আমার প্রেম, আমার সাথেটা আমার ভালো লাগে। যেহেতু আমি সাহিত্যের মানুষ, তবু সাহিত্য অঙ্গনে যতখানি বিচরণ করেছি, কবি রবীন্দ্রনাথের ভাষায় এই সবাই এসে নিজেকে বলতে হচ্ছে যে এতকাল নদী কূলে যাহা লয়েছিল বলে সকলে দিলেন তুলে, থরে বিথরে এখন আমার লহ করুণা করে। আসলে আমি করুণাই করছি, কিছু এখন শিখতে পারিনি। তো আমি একটু বলতে চাই যে সাহিত্য একটা বিষয় নিয়ে আমার একটু আলোচনা ছিল, যেটা আপনি প্রশ্ন করেছেন সেখানে যাবো। তো যাবার আগে আমার একটু কথা ছিল যে সাহিত্যে অঙ্গনে যারা আমরা পদচারণা করছি, যারা আমরা কবিতা লিখছি, প্রবন্ধ লিখছি, গল্প লিখছি, নাটক লিখছি, বিশেষ করে বেশিরভাগই উচ্চারিত হয়। কিছু সাহিত্য অঙ্গন সরবে হয়, কিছু নীরবে হয়। বিশেষ করে কবিতা এটি কিন্তু সরবে হয় এবং সামনে উপস্থিত সূর্যজন থাকেন, নীরবে কেউ কেউ পাঠ করেন। তো এই সমস্ত আড্ডায় গল্প এবং প্রবন্ধ হয় না। সেখানে একটি জিনিস আমি তুলে দিতে চাই, সেটা উচ্চারণ। বাংলা ধ্বনির উচ্চারণ রীতিতে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। এর পূর্বের আলোচক সম্মানিত বড় ভাইয়ের নামটা থেকে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করেছে। সেটা আমি আজকেও সেটি লক্ষ্য করেছি। সেটা এখানে লেখা আছে কানহোপা সাহিত্য পাঠক। এখানে অনেকে কান্নপা উচ্চারণ করছে। আসলে হয়ের সঙ্গে ন যুক্ত থাকলে আগে হ পরে ন, কিন্তু উচ্চারণের বেলায় আগেই ন তারপরে হ, দুটোই ন এখানে হয় না। কানহোপা। এখানে আরেকটা জিনিস দেখা, যেমন আহ্বান। আহ্বান শব্দটির বানানে আছে হ এবং ব। আহ্বান
এখানে হওয়া উচিত আওভা, অর্থাৎ যেখানে বানানিতে যেখানে অ থাকে ওখানে ও, যেখানে ব থাকে সেখানে ভয়ের উচ্চারণ আসা আবশ্যক। এভাবে রক্ষা উচ্চারণে, দক্ষ উচ্চারণে, যে উচ্চারণ ধরে নিতে নেশা রয়েছে, সমস্যা রয়েছে বাংলা ভাষা। অপরাহ্ন, আসলে ভয়ের পরে ন থাকলে অপরাহ্ন, অপরাহ্ন উচ্চারণ হওয়া অত্যাবশ্যক। বাঙালি শব্দটি কারো কারো উচ্চারণ দিয়েছে, বাঙালি, বাঙাল, এখানে উচ্চারণ দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ব্রাহ্মণ আছে ময় হয়ে যুক্ত, কিন্তু উচ্চারণের বেলা হবে আগে ম পরে ব্রাহ্মণ। এরকম জিহ্বা ইত্যাদি। এই যে বিয়বল, এখানে একজন বিয়বল উচ্চারণ করে আমি লক্ষ্য করেছি। সেখানে আমাদের দেখতে হবে যে সাহিত্য সংগঠনে আমাদের যে ভূমিকা, যেটি প্রশ্ন হয়েছে আমার কাছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি। আসলে সাহিত্যই তো শিল্প। অতীতে রাজন্য বর্গেরা, সভা কবিরা সেখানে যে কবিতাগুলো, চরণগুলো, পদগুলো উচ্চারণ করে সাহিত্যের মানসিক চেতনাগুলোকে উদ্ভাসিত করেছে, সেখানে একটা বিশাল শিল্পের প্রকাশ হয় এবং সেখান থেকে কিন্তু সাহিত্য সৃষ্টি। সাহিত্য অদ্যবধি আমরা বলতে পারি যে ভাষা নদীর স্রোতের মতো গতিশীল এবং পরিবর্তনশীল। সেই গতি এবং পরিবর্তনে এ অবধি যেভাবে এসছে, সেখানে কিন্তু আমাদের দেখতে হবে যে এই সংস্কৃতিটা কিন্তু উজ্জীবিত হয়েছে সেখান থেকে, গোলাপত্তন থেকে। তা আমরা আমাদের সংস্কৃতির ভূমিকায় নিঃসন্দেহে সাহিত্য সংগঠনের ভূমিকাটা থাকে। মানে নিজের ঢোল যদি না নিজেরা পেটায়, তাহলে অন্য কিন্তু কেউ আমাদের ঢোল পেটাবে না। আমি এখানটা একটা উদ্ধৃতি দিতে চাই। আজকাল এই প্রজন্মে যদি কেউ সরকারি চাকরিজীবী থাকে না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, যারা আমলা এবং যারা অন্যান্য কর্মযোগ্যে বড় বড় ব্যবসায়ী, তারা শিক্ষককে একটু অবহেলার দৃষ্টিতে দেখেন। অথচ শিক্ষক তো এদেশের জাতির শিক্ষক। শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করে আপনি বড় আসনে আদিষ্ট হয়েছেন, কিন্তু কতটুকু মনে রেখেছেন তাদের কাছে লোক তো শিক্ষায় তো আপনাকে বড় করে তোলে। এই সংগঠনে আমরা যারা আছি, কবিরা, সাহিত্যিকরা, আমাদেরকে অনেকে পাগল বলে। এই যে একটা ব্যাগ ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়ায়, তো মনের অজান্তে কি বলি, কোথায় কি উচ্চারিত করি বা উচ্চারণ করি তুলে বলি, তো তারা ভাবে এর অনেকে আবার আমাদেরকে নাচতে করে। এটা ভূমিকা বলতে শুনছি, মানে আমার কবিতায় কিছুটা আমি একেবারে উদার চিত্তে, যেটি বলা হয় ধর্মনিরপেক্ষতার দৃষ্টিতে, এবং ছুটে চলতে চেয়েছি একেবারে সম্পূর্ণ ধর্মান্ধতার থেকে বেরিয়ে। সেখানেও আমরা তো অবশ্যই সবাই থাকবো, কিন্তু সেটিকে কিন্তু অবজ্ঞা করা হয়। তো অবশ্যই আমাদের শিক্ষক এবং সাহিত্য সংগঠনকে, এই সাহিত্যকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হলে আমাদের ভূমিকা থাকে। আমরা অবশ্যই নিজেরাই উৎসর্গিত করব। এ ধরনের আয়োজন, এই যে নওগাঁ সাহিত্য সংসদের সম্মানিত সভাপতি, সম্পাদক এবং আপনারা মিলে যে অসাধারণ আয়োজন করে আমাদের এই ক্ষুদ্র চিন্তা চেতনার মানুষকে একটু মাত্র মুক্ত মনে কথা বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছে। আমরা একটু যাচ্ছি, সেটি হলো যে যারা বাইরে অবস্থান করছেন, এখানে স্বেচ্ছাসেবক ভেতরে যারা আছেন তাদের অনুরোধ করবো, বাইরে যারা আছেন তাদেরকে ভেতরে বসার জন্য আপনারা ব্যবস্থা করুন। এবং বাইরের শব্দগুলো ভেতরে আসলে আমাদের একদিকে তারা তো অনুষ্ঠান নেই, আবার বাইরে থেকে তারা আমাদেরকে এক ধরনের বিরক্ত করছে, মানে অন্যদের মনোযোগ বিঘ্ন করছে। আর সেই সাথে আলোচকদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে আরেকটু বলতে চাই যে আপনারা যে কথাগুলো বলবেন, আমরা সেই কথাগুলো আসলে বিভিন্নভাবে পেয়ে যাবো প্রশ্নের ভেতর দিয়ে। সেক্ষেত্রে আমি একটু অনুরোধ করবো যে আসলে প্রশ্ন যেটা রাখা হচ্ছে সেটার উত্তরটাই যদি 2 থেকে সর্বোচ্চ 3 মিনিটে শেষ করেন, তাহলে এর পরের প্রশ্নগুলো আমরা কিন্তু করার সুযোগ পাবো। অন্যথায় আপনারা একবার করে কথা বলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। সেটি হলে কিন্তু আমরা মূল জায়গায় পৌঁছতে পারবো না। পাশাপাশি দর্শক সাহিত্যে যারা আছেন তাদেরকে বলতে চাই, একই বিষয় নিয়ে আপনারাও আমাদের অতিথিদের প্রশ্ন করতে পারবেন। তবে সরাসরি প্রশ্ন না করে যদি আপনারা একটু হাত তোলেন বা কোনোভাবে একটু আমাদেরকে ইশারা করেন, তাহলে আমরা আপনার প্রশ্নটা আপনার জায়গা থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। আমি এখান থেকে সরাসরি এখন চলে যেতে চাই সাংবাদিক এবং হচ্ছে লেখক বরেন্দ্র ফরিদ। তিনি দীর্ঘদিন এই জেলা প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায় থেকে নেতৃত্ব দিয়েছেন সাংবাদিক সমাজের, তো আরো অনেকগুলো কার্যক্রমের সাথে তিনি সম্পৃক্ত। আমি একটু ফরিদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে ফরিদ ভাই, সংগঠন না থাকলে কি শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশ হবে না? আপনার কাছে কি মনে হয়?
আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালককে। আজকে এই কান্নপাড় সাহিত্য পুরস্কার এই অনুষ্ঠানের আয়োজক নওগাঁ সাহিত্য পরিষদ, ধন্যবাদ জানাই। নওগাঁর মতো একটা প্রত্যন্ত, আমরা আসলে পকেট ডিস্ট্রিক্ট করি, এই পকেট ডিস্ট্রিক্টকে এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য। এখন আমার অবস্থা হয়ে গেছে ছেড়ে দেওয়া কেঁদে আছি। আমার ডান দিকে দেখছেন বাংলার জাহাজ, আমাদের ডক্টর শামসুল ভাই, বাঁদিকে আর এক শিক্ষক, ওখানে কৃতি সংগঠক, এখানে একজন শিক্ষক। এখন মাহফুজ ফারুককে ভাবলাম যে আমার দলে নেওয়া যাবে, কিন্তু তার প্রথম থেকে সঞ্চালনায় আমি এত মুগ্ধ হব, বিমুগ্ধ, আমি চিন্তা করতে পারি না যে ছেলেটাকে আমরা কোথায় হারালাম। যাই ও এক সময় আমার সাথেই থাকতো আর কি। আমি গর্ববোধ করছি যে মাহফুজ আমার সাথে থাকতো। আর আমার সামনে যারা বসে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর একদম সরাসরি আমাদের একদম পিছিয়ে আমাদের রফিকুদ্দৌলা রাব্বি তাকে আছে, ফরিদ ভাই উল্টাপাল্টা কি বলে ধরাই দেবো, তাই আমি উল্টাপাল্টা বলবো, আমি গোছায় কথা বলতে পারি না, লিখতে পারি। শুরু করি এভাবে যে ছোট্ট কবিতা দিয়ে, আপনারা সবাই জানেন কবিতাটা, আগে যারা পড়াশোনা করেছেন অনেক আগে। যেমন একদা স্নানের আগারে বসিয়া হেরুনু মাঠে গেলা, হাতে নিয়ে তারে শুকিয়া দেখিল রয়েছে সুবাসনা, কহিল তারে কস্তুরী তুমি, তুমি কি আতর দান, তোমার গায়ে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান। কহিল আমি এসব কিছু নেই, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাসে হইল ঘাটি। রাত সকাল থেকে আমি অনেকগুলো ফুলের সাথে থাকি, কিছুটা একটু বলার মতো মানে অবস্থান তৈরি হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসলে চমৎকার একটা জিনিস হচ্ছে যে আমরা কিছু সংগঠনের কথা বলছি, ওটার সঙ্গে সম্পর্কে কিছু কথা বলবো। যে বর্তমান প্রেক্ষাপটে যেমন আপনি দেখছেন ইউটিউব গ্রুপ থাকে, ফেসবুক গ্রুপ থাকে, আমরা বলি মিডিয়া মাধ্যম, দুটো মিডিয়া, একটা হচ্ছে সংবাদ মাধ্যম, একটা গণমাধ্যম। যারা আমরা সংবাদ কর্মী তারা সংবাদ মাধ্যম, যারা গণমাধ্যমে কাজ করেন তারা গণমাধ্যম। আমি গণমাধ্যম, আমার সংবাদ মাধ্যম। প্রত্যেকটা জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম লাগে। আমি প্ল্যাটফর্মের বাইরে কোনো কথা বলতে চাই না, এই কারণে যে আমি যদি মনে করি যে আমি এককভাবে কাজ করবো, তাহলে তো আমাকে রবীন্দ্রনাথ হতে হবে। আমি এককভাবে কাজ করবো, তাহলে আমাকে নজরুল হতে হবে। আমি এককভাবে কাজ করবো, তাহলে আমাকে জীবনানন্দ দাশ হতে হবে। আমি এককভাবে কাজ করবো, তাহলে আমাকে মাইকেল মধুসূদন দত্ত হতে হবে। আমি এককভাবে সাহিত্য চর্চা করবো, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হতে হবে। তাহলে আমি যদি একক চর্চা করতে যাই, তাহলে আমি ওই মাত্রায় পৌঁছানো আমাকে একটু প্ল্যাটফর্ম লাগবে। যেমন আজকে আপনারা হয়তো অনেকেই আমাকে জানেন না, যারা আছে অনেকে জানেন সাংবাদিকতায় করি, আমার ইউটিউব প্রকাশ। আজকে এই প্ল্যাটফর্ম ছিল, কিন্তু আমি কিন্তু দুটো কথা বলার সুযোগ পেলাম। আজকে শামসুল ভাইকে দেখতেছি কত কষ্ট করে একটা বই লিখেছি নওগাঁর ইতিহাস, এটা আমাদের জন্য সমৃদ্ধ করে। যে আর যারা আছেন উপস্থিত তাদের আমাদের শহীদদের কথা যদি নিয়ে আসেন, আমাদের 21শে পরিষদ তারা কতগুলো পদ্মভূমি টেনে তুলে নিয়ে আসছে, কোথায় ছিল না ছিল। তাই আমি বলতে চাই যে আরেকজন ভাই আছে মতিউর রহমান, উনি চমৎকার ইংরেজিতে ট্রান্সলেট করে সুন্দর একটা বই লিখে ফেলেছেন। যে বইটা আমি কিছুক্ষণ আগে পেয়েছি, দেখা হয়নি, আমি লিখে দিয়েছি, দেখবো। আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা পার্শ্ববর্তী জেলা থেকে আমার এই ছোট ভাই নয়নের এই অনুষ্ঠানটাতে এসে তাকে সমৃদ্ধ করেছেন, এবং এখানে যারা গানি গড়িয়ে এখানে আসছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি পরের প্রসঙ্গে আবার কথা বলবো, যেহেতু সঞ্চালক আগে সাবধান করে দিয়েছে যে কথার মধ্যে যাবে। প্ল্যাটফর্মের মধ্যে বললাম যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম সংগঠন থাকে। আমি এখানে কথাটা শেষ করছি, পরে আবার নেব। ধন্যবাদ। ধন্যবাদ ফরিদ ভাই। আমরা আপনার কথা প্রসঙ্গ ধরে একটু বাড়ি ভাইয়ের কাছে যেতে চাই। যে ফরিদ ভাই কিন্তু অনেকগুলো নাম বলেছেন, রবীন্দ্রনাথ থেকে শুরু করে একদম মাইকেল থেকে শুরু করে অনেকগুলো নাম। তার মানে উনি ওনার বক্তব্যের মধ্য দিয়ে এটাও আমাদেরকে দেখিয়ে দিলেন যে সংগঠন ছাড়াও তারা দাঁড়াতে পেরেছিল। সেটি প্রতিষ্ঠিত হয় কিনা যে সংগঠন ছাড়াও আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে এগোতে পারবো। একজন সংগঠন হিসেবে আপনি কি মনে করেন? ধন্যবাদ স্নেহাস্পদ সঞ্চালক, সুযোগ্য সঞ্চালক, আজকের এই পর্বের সম্মানিত সভাপতি এবং যারা আছেন আমি ব্যতীত সবাই বিদগ্ধজন এবং সম্মানিত শ্রোতা, এবং আজকের এই কালুপা সাহিত্য পদক যারা দিচ্ছেন, যারা নিচ্ছেন, যারা আমরা তাদের সহযোগিতায়
সহকর্মিতায় উপস্থিত আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। একটা স্কুলে ছাত্রদের স্যার জিজ্ঞেস করছেন, তোমার বাবা কি করেন? স্যার শিল্পী। কি করেন উনি? তবলা বাজান। তোমার বাবা কি করেন? শারদ বাজান। তোমার বাবা কি করেন? হারমোনিয়াম বাজান, ইত্যাদি। এরকম করতে করতে প্রায় সব ছাত্রই বললেন তাদের বাবারা, কেউ রাগ গায়, কেউ খেয়াল গায়, কেউ যন্ত্রী। একজন ছাত্র আছে, শেষে তাকে জিজ্ঞেস করা হলো, তোমার বাবা কি করেন? আমার বাবাও শিল্পী। শিল্পী এর কোন মাধ্যমে কাজ করেন? পুরো বাঁশি বাজায়। কোথায়? বেতারে, টিভিতে বা কোথায়? বললো না স্যার, রাস্তায়। তো রাস্তায় মানে কি ফুটপাতে বাঁশি বাজায় এইরকম? না স্যার, ওই যে স্ট্যান্ডটা আছে ট্রাফিকের ওখানে থেকে বাঁশি বাজায় এবং গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ। আমার অবস্থা হচ্ছে এইখানে জেনারা এবং যারা আছেন প্রথম পর্বে যারা ছিলেন, সামনে যারা উপবিষ্ট, তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে মহিমান্বিত। তাদের অনেক লেখা আছে, অনেক কাজ আছে, কাজ করেন, গবেষণা করেন। আমার ডান পাশে ভাই অনেক চমৎকার বললেন। আমি সেই পর্যায়ের লোক যে রাস্তায় দাঁড়িয়ে বাঁশি বাজায়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলোতে খুব বেশি হলে পাড়া বেরোনোর মতো অভিজ্ঞতা। যা হোক, যেটা বলছিলাম, প্রথমত যে বিষয়টা সঞ্চালক মহোদয় আমাদের সবার সামনে নিয়ে এসেছেন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিকাশে সংগঠনের ভূমিকা। প্রথম পর্বে আলোচনা হয়েছে, অনেক সম্মানিত আলোচক মহোদয়রা বলেছেন, টাকা দিলেই কবি হওয়া যায় না, টাকা দিলেই তারাশঙ্কর হয় না, মানিক বন্দ্যোপাধ্যায় হয় না, মধুসূদন হয় না, নজরুল হয় না, শরৎচন্দ্র হয় না। আবার এই তাহলে কি কারোর সংগঠনের দরকার নেই? যে যার মতো প্রতিভা আছে, ভাই প্রিন্সিপালগিরি করেন, আরেক ভাই প্রফেসরগিরি করেন, শামসুল ভাই গবেষণা করেন, মতিউর ভাই বাংলা ইংরেজিতে সমানে বই লেখেন, নিজ উদ্যোগেই করে যান। দরকার আছে কি? গান্ধী বস্তুবাদে একটা কথা বলা হয় যে সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ কন্ডিশন। সেটি হচ্ছে একটি ডিম্বাকৃতি পাথরে যদি আমরা তা দিই, ওই পাথর থেকে কিন্তু কোনো বাচ্চা হবে না। কিন্তু উচ্চ ফলনশীল বা উচ্চ ভালো মাত্রার কোনো ডিম যদি থাকে, নির্দিষ্ট তাপমাত্রা যদি না দেওয়া যায়, সেখান থেকেও বাচ্চা হবে না। তাহলে ডিমও দরকার, একটা নির্দিষ্ট তাপমাত্রাও দরকার। শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিকাশের ধারা আনুপাতিক বিশ্লেষণ সম্মানিত যারা গবেষক আছেন বলবেন। বাংলা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, প্রাক আধুনিক যুগ যেটা বলা হচ্ছে, এখন প্রাচীন কাল থেকে আজকের যে যুগ, সেটার কিন্তু অনেক ডিফারেন্স আছে। রবীন্দ্রনাথ যে সময় সাহিত্য রচনা করেছেন, সেই সময় কৃষ্টি, কালচার, এই আইটি, এগুলো কোনোটা ছিল, কোনোটা ছিল না। সুতরাং সেখানে একটা পার্থক্য বিরাজমান। সুতরাং আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, শিল্পী, শিল্প, সাহিত্যিক, কবি, লেখক, বুদ্ধিজীবী, তারা স্ব প্ল্যাটফর্ম থেকে নিজেদের সমাজ বাস্তবতায় ইহজাগতিক, মনোজাগতিক, মহাজাগতিক প্রাণের যে স্পন্দন, সেটা অভিসারিত হবে, সেটা লিখনের মাধ্যমে। এটারও একটা মাধ্যম দরকার। বলবেন যে পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি আছে যাদের জীবনে কিছুই পায় নাই, পরবর্তীকালে তাদের সেই শিল্পকর্মগুলি কালোত্তীর্ণ হয়েছে। এখন সেই শিল্প, সাহিত্য, সংস্কৃতির ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে যে লেখক তার জায়গা থেকে তিনি লিখবেন, তবে এটার একটা ঠিক সহযোগী বলা যেতে পারে। এখন বাংলা একাডেমি নিয়ে বিতর্ক হচ্ছে, জাকির তালুকদার পদক প্রত্যাখ্যান করেছেন। দীর্ঘদিন পর পত্রিতলা প্রাইমারি স্কুলের একজন টিচার, যার বিভাগীয় সম্মাননা পাওয়ার কথা ছিল, কর্তা ব্যক্তিদের অপকর্মের জন্য পান নাই, উনি প্রত্যাহার করলেন। আমি তাকে সাধুবাদ জানাই।
তাহলে ডক্টর শহীদুল্লাহ বলছেন যে দেশে গণিতের কদর নাই সে দেশে গণিরা জন্মায় না। আমরা যদি ওই কথাটা এই নিরিখে বিচার করি তাহলে দেখতে হবে যে কবি, সাহিত্যিক, সাংবাদিক তাদের একটা প্ল্যাটফর্ম দরকার, তাদের একটা এই প্রকাশ এবং বিকাশের মাধ্যম দরকার। এখন আমি যদি খুব পৃথিবীর বিখ্যাত পত্রিকার সম্পাদক হই, সঙ্গে সঙ্গে আমি একটা বিখ্যাত কিছু লিখে ফেলতে পারবো তা নয়। কিন্তু আমি যদি আসলেই লেখক হই, আমার লেখার যদি শিল্পমান থাকে এবং সেটা যদি কোনো মাধ্যমে আমি দিই, সেটা সম্প্রসারিত হয়, বিকাশমান হয়, সারা পৃথিবীব্যাপী জানি। সুতরাং আমার বিবেচনায় কবি, সাহিত্যিক তাদের দরকার, সঙ্গে সঙ্গে সংগঠনগুলোর ভূমিকাও দরকার। আজকে বাংলা একাডেমির কথা বলতে বলতে আমি অন্য প্রসঙ্গে চলে গেছি। বাংলা একাডেমি কেন দরকার? বাংলা সাহিত্যের বিকাশে এখন বাংলা একাডেমি কি অবস্থায় আছে, কেন আছে, এই আলোচনায় আমি যাচ্ছি না। প্রাতিষ্ঠানিক হিসেবে আমি দেখছি এরকম একটা প্রতিষ্ঠান দরকার। নওগাঁতে 21 পরিষদ আয়োজন করেছিল ক্লাসিক্যাল উৎসব। নওগাঁতে দুজন বরেণ্য ব্যক্তি ছিলেন, যারা নওগাঁ তারা জানেন, ভবেশ চ্যাটার্জি এবং আরেকজন হচ্ছে বলিহারের নামটাই মতো মনে হচ্ছে। তারা খুবই জাতীয় মাপের লোক, মানিক কুমার নান্নাসি। এইবার আমরা করা হবে যে নওগাঁর আরেকজন আমাদের ফুটি ভাই, মনির হক ফুটি। তো এখন এই লোকগুলি স্মরণ হলো, সঙ্গে সঙ্গে নওগাঁয় ক্লাসিক্যাল উৎসব হলো এবং সেখানে রাজশাহীর অমরেন্দ্র নারায়ণ চৌধুরী, 21 পদকপ্রাপ্ত তাদের মতো গরিব ব্যক্তিরা আসবে। আজকে যে সমাবেশ, আজকে যে নওগাঁ সাহিত্য পরিষদ যেটা করেছে, আমি তাদের ধন্যবাদ অভিনন্দন জানিয়ে বলতে চাই যে আজকে যে রাজশাহী থেকে, বগুড়া থেকে, সিরাজগঞ্জ থেকে যে বিদগ্ধ জনরা আসলেন, আমরা অনেকেই ব্যক্তিগতভাবে তাদের সাথে চিনি, জানি, পরিচয় আছে, কিন্তু অনেকেই তাদের চিনি না, জানি না। তাহলে তাদের সাথে একটা ভাবের আদান প্রদান হয়। রবীন্দ্রনাথ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশে গেছেন, সেখান থেকে সেখানকার কৃষ্টি কালচার আরোহণ করেছেন। সুতরাং আমার বিবেচনায় সংগঠনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জি, আমরা বাড়ির আলোচনার মধ্য দিয়ে সেই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করছিলাম, এবং যেহেতু তিনি নিজেও একজন সংগঠক, এবং শুধু সংগঠক না, সে পরিষদের কথা নওগাঁর মানুষ মাত্রই জানা, সেই জায়গা থেকে আমরা এবার একটু চলে যেতে চাই। আমাদের মাঝে আলোচক হিসেবে ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, এবং তিনি আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেটিও এক ধরনের প্ল্যাটফর্ম। আমরা আমাদের এই যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিকাশে কেন এসব সংগঠনের প্রয়োজন মনে করছে, আপনি যদি এই প্রসঙ্গে আমাদেরকে 2 থেকে 3 মিনিট একটু সুনির্দিষ্টভাবে আপনি বলতেন। ধন্যবাদ। আজকের এই লেখক সম্মেলনের সম্মানিত সভাপতি, আলোচকবৃন্দু, সুধীবৃন্দু, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিল্প আলোচনা করতে ঘন্টা পর ঘন্টা পের হইল, সাহিত্য আরো বেশি ব্যাপক জিনিস, সংস্কৃতিও তাই। এখন 2 মিনিট থেকে 3 মিনিটে বললে বলা দিয়ে আপনাদের মন ভরবে না। আমি ব্যক্তিগতভাবে একজন পেশাদার লেখক। বাংলাদেশের কতজন লেখক আছে আমরা তাদেরকে সব না ছিল 95-98% ছিল। আমাদের 2টা আন্তর্জাতিক জার্নাল আছে, রবীন্দ্র জার্নাল এবং দ্রোহী জার্নাল, যেটা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেখা আছে, এবং ওই জার্নালে লেখা প্রকাশ হলে ডক্টর শামসুল স্যার আছেন, ইনার সাথেই আমি 2টা জার্নালের জনক, মানে আমরা জন্ম দিয়েছি। 2টা লেখা প্রকাশ হলে তাতে প্রমোশন হয়। একটা লোক লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, তার 2টা লেখা কনফার্ম প্রকাশ করা লাগবে। অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসোসিয়েট হবে, 6টা লেখা প্রকাশ করা লাগবে। প্রফেসর হবে, 12টা লেখা প্রকাশ করা লাগবে, এবং সেই লেখা প্রকাশ হয় আমাদের জার্নালে। কাজেই সেই লোকগুলো কিন্তু বিশেষ করে, আবার যারা পিএইচডি করে, এমফিল থেকে পিএইচডি তে কনভার্ট করতে 3টা লেখা লাগে, এমফিলে ভর্তি হতে 2টা লেখা লাগে। সেই লেখাগুলো আমরা প্রকাশ করি, এবং সেই লেখাগুলো 2জন প্রফেসর দেখে যখন সিগনেচার করবে যে হ্যাঁ এটা উপযোগী, তখন ছাপা হবে। কতজন আমাদেরকে মারার জন্য দাঁড়ায়, রামদা নিয়ে দাঁড়ায় রাজশাহী শহরে,
হল লেখা ছাপা হয়নি জরুরি। সেই লোকগুলা এই গাঁজা মদ খাওয়া লোক না, বিশ্ববিদ্যালয়ের টিচার, প্রমোশন হয় না, শামসুল উলাম স্যারের ধরে এর দাও এটা প্রকাশ করে দাও, আপনি সুপারিশ করে দেন, তখন উনি আর সুপারিশ করবেন না, প্রকাশ আর হয় না। এখন মনে করেন যে এই জগৎটা এত জটিল কঠিন, সেই জটিল কঠিন জগৎ মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষকে মানুষ রূপে গড়ে তোলার জন্য, আরেকজন মানুষকে ভালোবাসার জন্য, তাকে সহযোগিতা করার জন্য। লেখাপড়া কিন্তু অন্য কিছু না, ভদ্রলোকী করার জন্য না। কত মানুষকে সাধারণভাবে সেবা দেওয়া যায়, শুশ্রূষা দেওয়া যায়, তার পাশে দাঁড়ানো যায়, তার সুখের ভাগাভাগি করে নেওয়া যায়, এগুলো তো এগুলো করার জন্য কি একা একা পারা যায়? তাহলে তো সংগঠনের মধ্যে যেতে হবে। শিল্প কি? শিল্প হচ্ছে মানুষের উপযোগী করে তোলা। কার মধ্যে শিল্প নাই? শিল্পকে কত জায়গায় 5 ভাগে ভাগ করা হয়েছে, কত জায়গায় 6 ভাগে ভাগ করা হয়েছে। আমার ব্যক্তিগত বইয়ের পরিমাণ হচ্ছে 35, বড় বড় বই, 120টা 220টার বই না। হ্যাঁ, এইসব বই যে আমি বের করি, আমাকে তো সবাই উৎসাহ দেওয়ার জন্য বের করি। আমার তো 10টা বই একটা কপিও বিক্রি করতে পারিনি, মানুষকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি পরিচিত হওয়ার জন্য। এই নগাতে আসলাম, এই যে ডিএম বাড়ি ভাই উনি যে ইয়েটা করলেন, আমি ওনাকে বললাম বাংলা একাডেমিতে আর যাওয়া লাগবে না, আপনি গেলে 1 মাস চালান, এখানেই বাংলা একাডেমি করবো। এবং আমরা রবীন্দ্র জানাব দ্রোহী জানাবের সদস্য সংখ্যা ফর্ম ছাড়ছিলাম, বুঝছেন, হাজার হাজার লক্ষ লক্ষ হয়। ওই ঝামেলা কে করবে? আমাদের সংসার সম্পত্তি আছে না, ওই করবো। এখন একটা সংগঠন যদি থাকে, ওই ফর্ম ছেড়ে দিলে, মনে করে আমি টার্মিনাল ডিগ্রি আন্দোলন করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, প্রধান উপদেষ্টা ছিলাম। 35 হাজার ছাত্র, 10 টাকা করে দিলে 3.5 লাখ টাকা হয়। তাহলে আমরা যদি 1 লক্ষ ফর্ম বিক্রি করি, 10 টাকা করে দিলে কত হয়? বাংলা একাডেমি জানতো সদস্য হওয়ার জন্য নেবেই না, 2000 টাকা দিলে 5000 টাকা দিলেও নেবে না। বাংলা একাডেমির ডিজিকে আমি বলছি, আপনি কার্ড দিতে পারেন, আপনি চেয়ার থেকে ওঠেন, আপনার মতো 3000 লোক আছে ডিজি হওয়ার জন্য। কেন বলতে পেরেছি? এই আমার পাশে যিনি বসে আছেন, গুরুজন শ্রদ্ধেয়জন, ইনি আমাকে এই পথ দেখাইছে। আমি রবীন্দ্র জার্নাল, দ্রোহী জার্নাল বের করেছি, বাংলা একাডেমি অতগুলো জার্নাল বের করতে পারেনি। আমার ভিতরে একটা সাহস তৈরি হয়ে গেছে। একটা ছোট ছেলেও অপরাধী হলে থাপড় মারতে পারবে, ওর ভিতরে যখন সাহস হবে, এই চোর একটা মারতো। এই যে সাহস দেওয়া, প্রেরণা দেওয়া মানুষকে, এর সে আর বড় কি আছে? এগুলো তো সংগঠন করে। এখন সংগঠন যারা করে তাদের দেখে বনের মোস্তানার মতো, তাদেরকে কেউ টাকা পয়সা দেয়। আমি ডিসি সাহেবকে একদিন বলছিলাম, এই নগর ডিসি এর আগে যিনি ছিলেন, আপনার যে বেতন 2 মাসের টাকা দেন তো একজন নেতাকে, সে 1 বছরের মধ্যে যদি দুর্নীতি করে, গভীর করে, আমি সব টাকা দেবো। আপনি তো বেতন খায় কাজ করেন। আর নেতারা মনে করেন যেখানে মালিক ভাই আছে সভাপতি, মালিক ভাইয়ের পুলিশ নাই, বিডিআর নাই, আনসার নাই, কাউকে বেতন দিতে পারে না, এই লোকগুলো চালায়। আপনার যে মেধা খরচ হয়, ওরও মেধা খরচ হয়। আমি ছোটবেলা থেকে ভালো ছাত্র, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, বৃত্তি পেয়েছি, বোর্ড স্ট্যান্ড করেছি। আমি দেখি পড়ালেখা করতে যে পরিমাণ সময় যায়, মানুষকে কন্ট্রোল করতে তার চেয়ে বেশি সময় যায়। তাহলে এই যে মালিক ভাইয়ের মতো যদি হতে লাগি, আমাকে আরো 20 বছর 50 বছর বেশি থাকতে হবে। একদিনে তো সব মানুষকে ট্রান্সফার করা যায় না। এত দিনে পরে বয়স হয়ে গেল 45-এর মতো, এত দিনে পরে আমার বাড়ি ভাইয়ের সাথে পরিচয় হলো। আজকে ওনার সাথে আমার পরিচয় হলো বই দেওয়ার মাধ্যমে। আমি কিছু ইচ্ছা করলেই পরিচিত হতে পারি না, কারণ আমার সময় হয় না, সুযোগ হয় না। ডিসি ভাইয়ের সাথে আমার এত পরিচয়, ওনাকে আমি বই দিতে পারিনি। বই দিতে দিতে বই শেষ হয়ে যায়, তখন বলি আপনি পরে বার দেবো। হ্যাঁ, এই যে ইনাকে আমি বই দিয়েছি কি জন্য? ইনার ওয়াইফ আমার সাবজেক্টের ছোট বোন। ছোট বোনের প্রতি কিন্তু মানুষের একটা দুর্বলতা থাকে। হ্যাঁ, আমার থেকে চায় না যে অত বই দিতে শেষ হয়ে যায়। আমি বাসায় যাই বললাম যে এই বইগুলো আমি দিয়ে যাচ্ছি, ওসব অন্যজনে দেওয়া লাগলে দেন, আমার না পরেই দিন। এখন এই যে যারা শিল্প সাহিত্য সংস্কৃতি করে, তাদের কাছে খালি বিলিয়ে দেওয়া আর বিলিয়ে দেওয়া আর বিলিয়ে দেওয়া। এই বিলিয়ে দেওয়ার মধ্যে থেকে যে সম্মান, সে সংগঠন দেয়, বাংলা একাডেমি দেয়। আমাকে এই বছর বলছিল, আমার কিন্তু বাংলা একাডেমিতে একটা স্টল ছিল, এবং সেই স্টলের নাম বঙ্গবন্ধু পরিষদ। সেখানে 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে ছিল, ঢাকা দক্ষিণের যে মহিলা লীগের সভাপতি ওই আপাও ছিলেন। এখন আমার খালি সারাদিন সাক্ষাৎকার দেওয়া লাগবে। আমি একদিন সাক্ষাৎকার দিয়ে চলে আসছি, এসে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমি বাড়ি ভাইয়ের কাজকর্ম দেখে শামসুল্লাহ স্যার ডেকে নিয়ে আসলাম, দেখেন বাড়ি ভাই কি জিনিস তৈরি করেছে, আমাদের আর ঢাকা যেতে হচ্ছে না, আমি এখান থেকে আনন্দ পাচ্ছি। এবং এমন আমার ভালো লাগছে যে মনে হয় 6 সম্পত্তি সব বাড়ি ভাই দিয়ে দিতে পারলেও আমি খুশি হব। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা তো আপনারা বুঝছেন না। আপনারা বলছেন যে এরা মনে হয় হেয়ালি করছে, এরা হেয়ালি অনুষ্ঠানের জন্যই করছে, কিন্তু না, এটা আপনাদের জন্যই, যারা এখানে আসেনি তাদের জন্য, যারা
রাস্তাঘাটে ঘুরিয়ে বেড়ছে তাদের জন্য। যারা শিল্প সংস্কৃতি করবে, তাদের সংস্পর্শে যারা মিশবে, তারা সৎ হবে, ভদ্র হবে, নীতিবান হবে, পরোপকারী হবে, তারা মানুষের সেবা শুশ্রূষা করবে, তারা তাদের জীবন মানুষের জন্য কাঁদবে। এর কি শেষ আছে? এখন ধর্মে কর্মের কথা বলে, ধর্মকর্মের সবচেয়ে হচ্ছে মানুষের সেবা করা, মানুষের উপকার করা, এর চেয়ে বড় ইবাদত নাই। আমি ইসলাম ধর্মের নৈতিকতা একটা বই লিখছি, এবং ইসলামিক ফাউন্ডেশন আছে রাজশাহীতে, সেটা তো বিভাগীয়, মানে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টের ওই ইসলামিক ফাউন্ডেশনের হুজুরেরা বক্তারা যায়। ওখানে আমার 3 বার বানাইছে স্পেশাল গেস্ট, চিফ গেস্ট না, স্পেশাল গেস্ট। আমি বলছি আর আমি স্পেশাল গেস্ট হবো না, এখন আমার অনেকদিন হয়ে গেছে, আমি এত স্পেশাল গেস্ট কেন হবো? ওখানে কিন্তু আমি কোরআন হাদিস থেকেই আলোচনা করি, কিন্তু আমার আলোচনাটা শিল্প কেন্দ্রিক, সাহিত্য কেন্দ্রিক, দর্শন কেন্দ্রিক। আমি মিলাই দিই আলোচনা করতে করতে যে আমাদের শিল্পের সাথে কোরআনের সংঘর্ষ নেই, আমাদের সাহিত্যের সাথে ধর্মের সংঘর্ষ নেই, আমাদের দর্শনের সাথে ধর্মের সংঘর্ষ নেই। সমস্যা কোথায়? আমাদের ভাষা, আমাদের বোঝা, আমরা একজন বুঝতে পারি না, এই জায়গায় সমস্যা। কবিতা, এই যে কবিতার কথা বলছেন, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, আমি রবীন্দ্র গবেষক, রবীন্দ্রনাথের ভাস্কর্যের উপর আমি পিএইচডি করেছি। রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের একটা করে লাইন দিয়ে একটা করে উপন্যাস লিখছে, একটা করে লাইন দিয়ে একটা করে কবিতা লিখছে। রবীন্দ্রনাথ লালন ঠাকুরের লালন সাঁই আছেন, হ্যাঁ, লালন সাঁইজি উনার সবটুকুই নিয়েছে আধ্যাত্মিক দর্শনে, ট্রান্সেন্ডেন্টাল, ফিনোলজিক্যাল, স্পিরিচুয়াল, এগুলো সব তার কাছ থেকে নেওয়া। রবীন্দ্রনাথ কি কিছু করেননি? রবীন্দ্রনাথের প্রথম যুগের লেখাগুলো কিন্তু অত ভালো না, শেষ যুগের লেখাগুলো সেই রকম। এই যে আপনার নজরুলের উপর আমি একটা বই লিখছি, দিয়েছি না, ওসব বইয়ের দাম তো অনেক পড়ে যায়, ঠিক দেওয়া সম্ভব। আমরা আবার আপনার কাছে আসবো, আমরা আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে, আচ্ছা, আমরা আরেকবার আপনার কাছে ফিরবো। তার আগে আমরা একটু ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যারের কাছে যেতে চাই। আপনি যেখানে শেষ করলেন আমরা ওইখান থেকে আবার শুরু করবো। সেটা হচ্ছে আমরা আসলে একটা বিষয় নিয়ে এতক্ষণ কথা বলছি, প্রত্যেকেই বলার চেষ্টা করেছেন, শুধু বলবো না, তারা বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে সংগঠন কেন দরকার। এই জায়গাটা আলোচকদের কাছ থেকে উঠে এসেছে নানা উদাহরণের মধ্য দিয়ে এবং গুরুত্বের জায়গা থেকে। আপনি এই জায়গার সাথে আরো নতুন কিছু যুক্ত করবেন কিনা, যে আসলে কেন আমরা সংগঠনের প্রয়োজনীয়তা বোধ করছি এই শিল্প সাহিত্য সংস্কৃতি বিকাশের জন্য? আমি যারা এই মঞ্চের পেছনে কথা বলছেন তাদেরকে একটু অনুরোধ করছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সঞ্চালককে, এই বৈকালিক শুভেচ্ছা আপনাদের সবাইকে। সবাই ভালো থাকুন। আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই, ভূমিকা ভাঙ্গনিতার সুযোগ না রেখেই, তাহলে সরাসরি হয়তো টেবিল টকের মতো উত্তরটা পেয়ে যেতে পারি আমরা। তবে আমি সাধ্য দেওয়ার চেষ্টা করবো, আপনারা হয়তো ধন্যবাদ প্রশ্ন করতে পারেন। তো আমি যতটুকু মনে করি, প্ল্যাটফর্ম এবং সংগঠন ছাড়া কোনো কিছু এগিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ কালের আবর্তে মানুষের মত এবং পথের পরিবর্তন ঘটে। আমরা একই বাড়িতে যদি 10 জন সদস্য থাকি, 10 রকম মতামত হয়, এই 10 মতটাকে আবার এক মতে রূপান্তরিত করতে হয়। সুতরাং সেখানেও একটা টেবিল টক বা পারিবারিক টক হয়। তো সুতরাং সেখানেও ধরে নিতে হবে একটা সংগঠন, পরিবার একটা সংগঠন। পরিবার যদি সংগঠন হয় তাহলে সমাজ একটা সংগঠন, সমাজ যদি সংগঠন হয় শিল্প সাহিত্য সংগঠন, শিল্প সাহিত্য যদি সংগঠন হয় তাহলে সংস্কৃতি আমাদের ছাড়া জীবন চলে না। সুতরাং একটার সাথে একটা সম্পর্কিত, এই সম্পর্কিত বিষয়গুলোকে মানুষ কখনো এড়িয়ে যাওয়া যায় না। আর মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া চলতে পারে না। সে গুহাবাসী থেকে শুরু করে আজকে এই বিজ্ঞানের যুগে এসে মানুষই করে, এই সংস্কৃতি লালন করে, ধারণ করে, এই সংস্কৃতির মধ্যে মানুষ বেঁচে আছে। পৃথিবী যতদিন থাকবে, অনন্তকাল ততদিন এই সংস্কৃতির মধ্যে মানুষ বেঁচে থাকবে। সুতরাং সংস্কৃতি ছাড়া তখন সমাজ জীবন চলে না, তো সাহিত্য চলে কি করে? আর সাহিত্য যেহেতু সমাজের দরকার, সাহিত্যের মধ্যে কোনো বিষয়, এমন কোনো বিষয় নাই যে সেখানে ন্যায় খুঁজে পাওয়া যাবে না। সবকিছুর মধ্যে সাহিত্য আছে। আর সাহিত্য আছে জন্য পৃথিবীটা এত সুন্দর, সাহিত্য আছে জন্য পৃথিবীটা এত মায়াময়, সাহিত্য আছে জন্য মানুষের সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখেছে। এত কিছুর পরেও তাই বলে কি আমাদের পৃথিবীটা কি বাসময়যোগ্য নয় অথবা বাসময় হয়ে আছে, সেটা ভিন্ন তর্কের কথা হতে পারে। তবে প্ল্যাটফর্ম ও সংগঠন ছাড়া কখনো কোনোভাবে চলা সম্ভব নয়। আপনি একটা ছেলের বিবাহ দিতে যান, একটা মেয়ের বিবাহ দিতে যান, পারিবারিক অনুষ্ঠান করেন, সেখানে কিন্তু একটি সংস্কৃতি দরকার পড়ে, সেখানে কি একটা কালচারের দরকার পড়ে, সেখানে একটা আয়োজনের দরকার পড়ে। সবকিছু মিলেই সংগঠন।
সুতরাং এই সংগঠনকে এড়িয়ে চলা আমাদের প্রয়োজন নয়। আর এই বর্তমান শুধু বর্তমান নয়, অনাগত কালের জন্য আমাদের এটা আরো জরুরি প্রয়োজন হবে বলে আমি মনে করি। চমৎকার আলোচনা। আমরা সবার কাছ থেকেই আমরা কথা শুনলাম, শুধুমাত্র সভাপতির কাছে ছাড়া আমরা সবশেষ তার কাছে শুনবো। আমরা বলেছি যে আপনাদের পক্ষ থেকে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাদের কোনো অতিথির কাছে? যদি না থাকে তাহলে আমরা এই আলোচনার পরের ধাপে যেতে চাই। পরের ধাপটা হচ্ছে যে যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, আমরা ঘড়িতে দেখতে পাচ্ছি আর 5 মিনিট সময় আছে, এরপর পরবর্তী সেশন শুরু হবে। তো আমার কাছে মনে হয় না যে আমরা 5 মিনিটে শেষ করতে পারবো। তারপরও আমি একটু অনুরোধ রাখতে চাই, যদি আমরা যেহেতু সময় স্বল্পতা আছে, আমরা এই দফায় যদি আমরা একদম টু দ্য পয়েন্টে বা সুনির্দিষ্টভাবে আমরা যদি মূল কথাটা বলে আমরা সবাই শেষ করার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা কিছুটা সময় সঞ্চয় করতে পারবো। এবার আমরা একটু জানতে চাইবো যে এখানে যারা মঞ্চে বসে আছেন তারা প্রত্যেককেই অনেক বড় বড় সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, কেউ প্রধান পদে থেকে, আবার কেউ হয়তো বা সেই পদে না থেকেও আরো ব্যাপকভাবে পেছনে থেকে হবে, আমরা যদি তাদের পরিচয় যেভাবে আমরা দিয়েছি এবং পেয়েছি সে জায়গা থেকে। তো আমি এবার এদিক থেকে যেতে চাই, বাড়িবাড়ি থেকে শুরু করতে চাই। যদিও আমরা জানি যে হ্যাঁ, একুশে পরিষদ কি করে বা প্রদীপ্ত সাহিত্য সংসদ সেখানে কি হয়, প্রজন্মের আলো কি করছে, ফরিদ ভাই হচ্ছেন কিভাবে এখানকার সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠনগুলোর সাথে সাংবাদিক সংগঠনগুলোতে বিগত দিনে ভূমিকা রেখেছেন, তারপর আমাদের দুজন অধ্যাপক আছেন তারাও কিভাবে কাজ করছেন। এরপরেও আমরা খুব সুনির্দিষ্টভাবে জানতে চাইবো যে এই মানে 2024-এ ব্যক্তিগত পারিবারিক প্রাতিষ্ঠানিক জায়গার বাইরে সংগঠনের জন্য মানে কি ধরনের ভূমিকা আপনারা রাখছেন। এটা এক ধরনের নিজেদের মানে হচ্ছে কর্মযজ্ঞের কথা বলা। এটা যদি আমরা একটু 1 মিনিট করে আমরা সবাই একটু বলি, বা আপনার সংগঠন কি ধরনের কাজ করছে। কারণ 20 বছর ধরে কেউ কাজ করছে, কেউ হয়তো 30 বছর ধরে একই সংগঠন, কিন্তু কাজের তো নতুন নতুন মাত্রা যুক্ত হচ্ছে। সেটাকে আমরা আসলে কোথায় অবস্থান করছি, আমাদের কাছে কি মনে হচ্ছে, এটা যদি 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা সবাই একটু করে বলে শেষ করতে পারি। তো আমি বাড়ি ভাই থেকে আবার শুরু করতে চাই। ধন্যবাদ। আমরা একুশে পরিষদ নওগাঁগুড়ি, এটি একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। 94 সাল থেকে হাঁটি পা করে 30 বছরে পা দিয়েছি। আমরা যে কাজগুলো করি সেটি হচ্ছে আমরা মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন, ভাষা শহীদ, ভাষা সংগ্রামী এবং আবহমান বাংলার যে সংস্কৃতি, আবহমান বাংলার যে ক্রীড়া, যে গান, যে আলকাপের গান বা এই যে ভাওয়াইয়া গান, কবি, জারি, সারি, এমনকি যাত্রা শিল্প পর্যন্ত আমরা মনে করি যে বাংলার যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে বাংলাদেশে অনেক কিছু হওয়ার পরেও একটি বিষয় মনে হয় সবাই একমত হবেন, যেখানে একটা সাংস্কৃতিক উল্লম্ঘন, একটা সাংস্কৃতিক বিপ্লব, একটা সাংস্কৃতিক উত্তরণ স্বাধীনতা পরবর্তী 51-52 বছরে কিন্তু এটি হয়নি। আমরা খুব ছোট্ট জায়গা থেকে আমরা চেষ্টা করছি এই বিষয়গুলো মানুষের সামনে নিয়ে আসা, এবং যে কথাটা আপনারা মূল ইয়েতে দিয়েছেন যে সংগঠনের ভূমিকা, এটা ওই যে রবীন্দ্রনাথের কথায় বলতে গেলে নানা মত, নানা পথ, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো বিবিধ মিলন মহান। তো আমরা এই যে এখানে যারা আছি তারা তো বিভিন্ন পেশা, বিভিন্ন কর্মে, বিভিন্ন ধর্মে আছি, কিন্তু এখানে এই সাহিত্য সভাটায় লেখক সম্মেলনে তো আমরা সবাই একমত। তো সংগঠন এই কাজগুলোই করে, এবং এই সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আরো বেশি ক্রিয়াশীল হলে আমি মনে করি বাংলাদেশের একটা সাংস্কৃতিক একটা উল্লম্ফন বা সাংস্কৃতিক একটা উত্তরণ, একটা মুভমেন্ট, যেটা জাতিকে সঠিক পথ নির্দেশনা দিবে, এবং একুশে পরিষদ নিরন্তরভাবে কাজগুলো করে যাচ্ছে। আমাকে অল্প সময়ে অনেকগুলো বিষয় সম্পর্কে একুশে পরিষদের কথা শুনলাম, এবং এটি নিঃসন্দেহে আমরা গর্ব করি যে নওগাঁয় একটি সংগঠন একুশে পরিষদ, যে সংগঠনের কার্যক্রম জাতীয়ভাবে অনেক সময় ঈর্ষান্বিত হয়। ঈর্ষান্বিত বলতে আমি এটা ইতিবাচক অর্থে বলছি যে নওগাঁয় একুশে পরিষদ এত ভালো কাজ করে, আমরা কি করছি, এটা আমরা ঢাকায় বসে থেকে শুনি এবং আমরা দেখি। আমরা ধন্যবাদ জানাই বাড়ি ভাইকে আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমজাদ হোসেন বাংলা, যিনি প্রদীপ্ত সাহিত্য সংসদ, আমি যদি ধারণা করি তার সংগঠনের নাম, তার সংগঠন আসলে কিভাবে কাজ করছে, কি ধরনের কাজ করছে। খুব ধন্যবাদ উপস্থাপনা মহোদয়। আমরা রাজশাহী জেলার অন্যতম প্রাণকেন্দ্র, একেবারে কিশোরার সবচেয়ে বড় একটি
পৌরসভা এবং পৌরতিহাট, যেখানে প্রতিষ্ঠিত হয়েছে 2003 সালে এই সাহিত্য সংগঠনটি। বকুল কেশরী প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধাভাজন প্রয়াত হওয়ার পরে আমি দায়িত্বে আপনাদের খাদেম হিসেবে রয়েছি। তা আসলে আমরা কেশর পরিচিত সাহিত্য সভা প্রতি মাস একটি করে সাহিত্য সভা করে এবং এলাকার যত কবি সাহিত্যিকগণ আছেন যারা চেনা জানা তাদেরকে কিন্তু আমরা অনুরোধ জানাই এখানে আসবার জন্য, এবং আমরা সেখানে একে অপরের জ্ঞানের পরিপূরক হিসাবে কিন্তু একে অপরকে আস্বাদন করি। আমি একটু কথা বলবো, যোগ করবো একটু, যে আমাদের বাংলা সাহিত্যের এত রূপ, এত রং, এত রস, এত প্রেম, এত ভালোবাসা, আমরা সেটা কিন্তু উপেক্ষিত হয়েছি। মানে অধিকাংশ পাঠকগণ কবিতা পড়েন না, কবিতার ভাবার্থ বুঝেন না, কবিতার রস আস্বাদন করতে পারেন না। এই আস্বাদনের অভাবেই কিন্তু কবিগণ থেকে বিমুখ হচ্ছেন সাধারণ পাঠক। আমি কলেজে খেয়াল করেছি, কলেজের ছাত্ররা কবিতা যখন পড়াবেন এর ভাবার্থ উপলব্ধি করতে পারেন না, এবং অনেকেও ভাবার্থ তুলে ধরতে ব্যর্থ হয়। সত্যিকারতে যে কবি নজরুল রবীন্দ্রনাথ ওইদিকে আমরা যাচ্ছি না। এখন যে কথাটা আমি বলবো, যে কবিগণ তো ভিন্ন চিন্তা, ভিন্ন ধ্যানের, ভিন্ন জ্ঞানের, একজন দার্শনিক মানুষ, তাদের চিন্তা চেতনা অন্য সকল মানুষ থেকে আলাদা। আমরা একে অপরকে যদি এইভাবে তুলে না ধরি, যেমন ঢাকায় সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 21 বইমেলা হচ্ছে, এমনিভাবে সংগঠনকে আমরা করতে চাই। আমি অনুরোধ জানাবো এই সংগঠন থেকে আমরা যারা বিভিন্ন সংগঠন আছি 3 দিন ধরে মাইকিং করে একদম মুক্ত মঞ্চে কবি সাহিত্যিকদের আবেগ উচ্ছরণ হবে সেই মঞ্চে, এবং এভাবে সাধারণ জনতার কাছে আমরা প্রচার করতে চাই। কারণ আমরা আমাদেরকে যদি প্রচার না করি তারা আমাদের বুঝবে না। যারা বড় বড় মাপের কবি, আধ্যাত্মিক এবং যারা স্পেশাল স্পিরিচুয়াল পাওয়ার, দোজ আর ওয়াইজ পারসন, তারা কিন্তু তাদের কথাটা আলাদা। আমরা একেবারে খুদে মানুষ, খুদে কবি, খুদে চিন্তা চেতনা, এটা কিন্তু আমাদের প্রচার করতে হবে, বাংলা সাহিত্যে আমাদের ভূমিকা রাখতে হবে। তো আমি একটি কথা বলি থাকি কবি কালীদাস চরণ, যে যাবত জীবেদ সুখম জীবেদ ঋণম ঘৃতম ঘৃতম পিবেদ ভস্মীভূতস্ব দেহ পুনরাগম গত। অর্থাৎ জীবনে যদি সুখ পেতে চান, ঋণ করে হলেও ঘি খান। সর্বত মানে ঘি দামি এবং স্বাস্থ্যবান, স্বাস্থ্য জনপকারী। এই জীবন যদি চিতার হলে চলে যায় অথবা 3.5 হাত মাটির তলে চলে যায়, আর ফিরে আসবে না। আমি অনুরোধ জানাবো যারা সাহিত্য প্রেমী রয়েছেন, নিজেদেরকে উৎসর্গ করাই আমাদের কাম্য। জীবনে যদি সুখ পেতে চাই, আমরা আমাদের হয়ে বিশ্বব্যাপী বাংলা সাহিত্যকে একেবারে তুলে ধরতে চাই, তাহলে আমরাই আমাদের প্রচারে ব্রত থাকবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি লেখক সাংবাদিক বরেন্দ্র ফরিদ ভাইয়ের কাছে। ফরিদ ভাই, আপনার কাছে একটু জানতে চাইবেন যে নওগাঁর যেসব সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক এবং সংগঠনগুলো আছে, সেই জায়গায় আপনার ভূমিকা রাখছেন। ধন্যবাদ স্নেহের সঞ্চালক। আসলে মানে আমার শুরুটা বলা যায়, সেটা হচ্ছে নওগাঁ আবৃত্তি পরিষদ, এবং আমি ওখানে এখনো আছি। পাশাপাশি আমি সবসময় একটা জিনিসের সমর্থন দিই, যেটা হচ্ছে কোনো সাহিত্য সংগঠন বা সাংস্কৃতিক সবকিছু। এখানে আপনারা জানেন একসময় খুব নাম করা একটা শিল্প গোষ্ঠী ছিল, যাদের অন্য ডিস্ট্রিক্ট বিভিন্ন সময় অফার দিয়ে নিয়ে যেত, সুজন শিল্পী গোষ্ঠী। এই সুজন শিল্পী গোষ্ঠীর আমি সদস্য ছিল, মানে সিঙ্গারের কাছে না থেকে সিঙ্গারের কাছাকাছি। তো যাই হোক, আমি মনে করি যে আসলে সংগঠন দরকার, তার চেয়ে কিন্তু আর একটা জিনিস দরকার, সেটা অনুপ্রেরণা। আমার পাশে রবীন্দ্র গবেষক বসে আছেন, উনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কিছু লিখতেন, ওনার বৌদির কাছে কিন্তু নিয়ে যাবেন প্রেরণা নেওয়ার জন্য। উনি যে আমার প্রত্যয়নের একটু কথা বললেন, তারপর আমাদের বাহার ভাই বললেন, সেই কথা সম্পর্ক কথা বলতে চাই। সেটা হচ্ছে যে অনেক কথা যাই যে বলি, কোনো কথা না বুঝি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জানার জন্য। এইটা একটা প্রেমের নায়কের সিকোয়েন্সে ব্যবহার হয়েছে কলকাতায়। তুমুল হট্টগোল। কেন হলো হট্টগোলটা? যে এটা কি রবীন্দ্রনাথ কোনো নায়কের জন্য লিখছেন না কোনো প্রেমের জন্য লিখছেন? আসলে ঘটনাটা ছিল, তারা যে হট্টগোল করছে তারাই ছিল সঠিক। আসলে ওটা রবীন্দ্রনাথ ঠাকুর একদিন বসে থেকে, ওনার যে ছোট্ট ঘরটায় আমি গেছি, ওই ঘরে বসে থেকে লিখতেন বাড়িতে, ঠাকুর বাড়িতে। ওইখানে তার নাতনি ভাস্তি নাতনি মেয়ে বারবার আসছে, তখন তার আধো কেবল কথা বলছে, তো বারবার এই কলম টান দিচ্ছে, এটা টান দিচ্ছে, ওটা টান দিচ্ছে। আর ওটা রবীন্দ্রনাথ ঠাকুর ওটা যখন কবি নেওয়ার চেষ্টা করতেছে, তখন ওই একটু রাগ করতেছে।
তো তার কথাটা বুঝতে পারিনি। তখন এই কবিতাটা লেখেন যে অনেক কথা যায় যে বলি, কোনো কথা না বুঝি, তোমার ভাষা বোঝা ভাষা দিয়েছি জানার জন্য। আসলে কবি কোন চিন্তায় লিখব সেটা অনুধাবন করতে হবে আবৃত্তি শিল্পীদের। এখন আমি এক চিন্তায় লিখছি, আবৃত্তিটা হলো আঞ্চলিকতা। এখানে কবিও কষ্ট পাইল যে আবৃত্তি করলো সেও সঠিক করবো না। তো আমার মনে হয় এরকম। আর অনুপ্রেরণার কথা বলে একটু বলি। অনুপ্রেরণার কথা হচ্ছে যে আমি যখন কলেজে পড়ি, আমার সাথে আমার এক বন্ধু পড়তেন, এখন উনি ভারত প্রবাসী দীর্ঘদিন, আমাদের বাড়ি চিনতে পারেন, খুব ভালো সঙ্গীত শিল্পী ছিল, নাম শঙ্কর দাস। তো ও আর আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, এসে ট্রেনে উঠছি। তখনকার ট্রেন তো জানেন কখন এসে পৌঁছাবে ঠিক নাই, বাহাদুরাবাদ ফুলসরি এমনি দাঁড়ায় থাকলে চলে যাওয়া যায়। তো মানে এমনি মানুষের ঠেলাই উঠে যাওয়া যায় ট্রেনের বগিতে। তো ওরকম একটা ট্রেনে মাসে আমরা ঢাকা থেকে মানে ময়মনসিংহ হয়ে উত্তীত ট্রেন ছিল, এসে উঠেছি। তো আমাদের পাশে একটা মোটা সোটা ভদ্রমহিলা বসে আছেন, তার স্বামী বসে আছেন, থাকি চাটা বার করতে আমাদের দিক তাকায় আছে, আমরা দুই বন্ধু বসে আছি পাশে। জিজ্ঞেস করছে যে তোমরা কি করো? তোমরা বললাম যে আমরা পড়াশোনা করি। তো আমার এই বন্ধুটা একটু মানে খুব গল্প জোগাতে পারে, তো ওনার সঙ্গে কথা বলছে। কথা বলতে উনি বললো তোমরা বই পড়ো? হ্যাঁ আমি বই পড়ি। কি পড়ো? শরতের বই পড়ি, তারপরে ফাল্গুনী মুখোপাধ্যায়ের বই পড়ি, নিহারঞ্জন গুপ্তের পড়ি, এরকম আমরা বলছিলাম। এক পর্যায়ে উনি বললেন যে তোমরা কি দস্যু বনহুর পড়ো? আমি বললাম হ্যাঁ পড়ি, সব বইগুলো আমার আছে। আমার বন্ধুটাও বললো যে আছে। আচ্ছা দস্যু বনহুরের লেখককে? আমি বললাম যে রোমেন আফাজ। আমি তোমাদের সামনে যে বসে আছে আমার নামই রোমেন আফাজ। তখন বললেন যে খালি পড়লেও হবে না, পড়ার সাথে সাথে লিখতে হবে। আমি কথাটা আমার জন্য বলিনি, আমার যে বন্ধুর কথা বলছি, ও পরবর্তীতে এত ছোট ছোট এত সুন্দর সুন্দর গল্প লিখত, যেটা আমরা ভারতের দেশ পত্রিকায়, ওদের বার্ষিক আনন্দবাজার পত্রিকায়, বর্তমান পত্রিকায় অনেক লেখা করেছে। কোনো কারণে সে আর লেখালেখি করে না, কিন্তু একটা অনুপ্রেরণা তো অনুপ্রেরণার দরকার আছে প্ল্যাটফর্ম। আমি মনে করি যে আমাদের অনেক কথার মধ্যেই আমরা কিন্তু কিছু কথা ছেড়ে যাচ্ছি। যেমন বাইরে থেকে যে আমাদের বন্ধুরা আসছেন আজকে সাহিত্যপ্রেমী, তাদেরকে একটু বলতে হবে যে নওগাঁ 11টা উপজেলা, 11টা উপজেলার মধ্যে কিন্তু 8টা উপজেলা 8 রকম ভাষা, 3টা উপজেলা মিলে। আপনি দেখবেন নিয়ামতপুর পোস্টার সাফা, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের স্থায়ী ভাষা। নজিপুর ধামহাট একরকম ভাষা। মহাদেবপুরের একটা নির্দিষ্ট ভাষা আছে, গতকালের সাথে মহাদেবপুরের ভাষা আছে। মান্দার ভাষা কিন্তু একটু টান দিয়ে, আপনি যদি মনে করেন গাইনৌরাত্রে একটু টান দেন। নওগাঁ সদরের ভাষা আর সচল ভাই চর্চা করেন, জানেন আছে। এখন আমি যদি বলি যে আমি নওগাঁর ভাষাতে লিখলাম আঞ্চলিক ভাষা, এটা কিন্তু সঠিক না। তাহলে আমাকে বলতে হবে নওগাঁর আমি মান্দার ভাষাটা দিই। কারণ আমি যদি বলি যে তোর তমকে আমার জিউ রসোসে, নওগাঁর ভাষা মানে তোর তমকে আমার জিউ রসোসে, মানে তোর জন্য আমার জীবনটা মানে লাফালাফি করছে। এটা কিন্তু যদি মহাদেবপুরে আসে বলছে আরে তোর থেনি বা তোর পাওনি বা তোর তুই নেয়, এজন্য আমার ভালো লাগছে না। আবার নওগাঁতে কিন্তু আসে তখন। আবার যখন মান্দায় যাবেন কিরে, এরকম একটা টান। সুতরাং আমরা কিন্তু বলতে পারবো না যে নওগাঁ আঞ্চলিক। আমি কথাটা কেন বললাম যে এই যে আমার সামনে বসে আছে রফিকুদ্দৌলা আবি, এদের অনুপ্রেরণায় আমি একটা মাতবরের ফেসবুক নামে একটা নাটক লিখতাম। নাটকটা ভাবলাম যে আঞ্চলিক ভাষায় লিখবো, একটু মজা দেওয়ার জন্য মানুষকে, এবং ফেসবুক কিরকম করে সেটার উপরে লিখতে গিয়ে আমি আর আঞ্চলিক ভাষা খুঁজে পাই না। আমি একটা লিখে স্যারকে বললাম, আতর স্যারকে বললাম স্যার এটা কি তমকে হবে? স্যার তমকে তো থামলা ঠিক। তারপরে বললাম যে এটা না, এটা ভাষা লিখবো। ওটা আমি বিব্রত প্রয়োজন তো। আমি রাব্বি বললাম যে রাব্বি আমি তো ভাষায় হারায় ফেললাম, শেষ আমি বই লিখবো কি দিয়ে। যাই হোক একটা খারাপ করলাম, সব মিলিয়ে মানে মিক্সচার বলা যায় যে ওই মানে 3 উপজেলা বাদ দিয়ে নওগাঁ এগুলো 8টা উপজেলা মিলে লিখলাম। লিখতে গিয়ে আমি যখন দেখলাম যে নওগাঁর এই সমস্যাগুলো আমাদের বাইরে যারা বন্ধু আসছে তাদের সাথে আমি একটু শেয়ার করতেছি, এই কারণে একটু সঞ্চালক মহোদয়ের কাছে সময় চেয়েছিলাম যে আসলে আমাদের আঞ্চলিক ভাষা বলতে যদি বলেন সেটা নওগাঁর নির্দিষ্ট কোনো আঞ্চলিক ভাষা নেই, এক এক উপজেলার এক এক ভাষা। আপনি নিজেও জানেন যে পোষা সাপা নিয়মপুর আমাদের ভাষা আমাদের সাথে কোনো ধামরাটের সাথে একটু দূরত্ব এরকম। তা আমরা যখন এটা পড়ে, তারপরে আর একটা জিনিস আমি অনেকদিন খেটে অনেকদিন পরিশ্রম করে আমি যেহেতু আমি আদিবাসীদের নিয়ে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, দীর্ঘ কাজ করছি, ওদের সঙ্গে আন্দোলন করেছি, ঘুরে বেড়াইছি। লিখতে গিয়ে আমার মনে হলো যে আদিবাসীদের তো পাহান ভাষা বা সাঁওতালি ভাষায় বহু বই আছে, প্রবন্ধ আছে, এটা আছে,
কিন্তু মুন্ডাদের কি সাদরি ভাষায় কোনো বই আছে? তখন আমি ভাবলাম যে আমি একটা বই লিখি, কেমন হয়। এইটা লিখতে যে প্রায় আমার 18 বছর সময় লাগছে, শুধু ওদের ভাষাটাকে রপ্ত করতে। কেন আমি তো ওইটা বললাম আপনাকে একটা উপজেলা থেকে আরেকটা, কিন্তু ওইটা ছিল যে এক পাড়া থেকে আরেক পাড়ার ভাষায় ভিন্ন। ওরাও মুন্ডা, এরাও মুন্ডা, কিন্তু ভিন্ন বলে। যেমন একটা কথা বলি, আমি ঘাংরি না খাবি, আমি যদি বলি যে তুমি আজকে দুপুরে কি দেখে আসছো, বলে আমি খাই আসছি ঘাংরি দিব, মানে শামুকের তিয়ন অর্থাৎ শামুকের তরকারি। ওরা কিন্তু পাশে বলতেছে ঘাংরি, আর এর কিন্তু ঘাগরি বলতেছে। এরকম ভাবে খুঁজে 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 বের করতে হচ্ছে। আমরা অনেক জিনিস হারিয়ে ফেলেছি। এই যে উনি একটা কথা বলছেন, খুব ভালো লাগছে, যেমন রাব্বি কথাটা বলছেন, আমাদের পুরাতন ভাষা অনেক নিয়ে আসা দরকার। আপনি জানেন যে আদিবাসী যারা এখন আছে নওগাঁ, যেহেতু আমাদের এই সমস্ত অঞ্চলে বেশি আদিবাসী, তারা কিন্তু তাদের নামগুলো কিন্তু হারিয়ে ফেলেছে। ডহরি, কোহরি, মেহারি এই ধরনের নাম ছিল, কাঞ্চু নামগুলো কিন্তু নেই। এখন নাম হয়েছে সুস্মিতা, শর্মিলা, আধুনিক নাম, মুসলিম বাঙালিদের সাথে মিলে, মুসলিম হিন্দুদের সাথে মিলে। আমরা এই নামগুলো আমি সেই সময় সংগ্রহ করেছিলাম। বইটা আমি সর্বশেষ কমপ্লিট করেছি এবং এই বইটাতে আমার সবচেয়ে বেশি যে সে অর্জন করছে প্রথম থেকে প্রুফ দেখা পর্যন্ত, সেটা আপনাদের পাশে তার সামনে তার বসে আছে, আমার সামনে প্রচন্ড পরিশ্রম করছে। কেন ওরাও বুঝতো না, ঢাকায় যখন প্রবেশক কাজ পাঠানো ওরা বারবার ফেরত পাঠায় দেয়। তো এরকম ঝামেলাগুলো আমাদের পোহাতে হয়েছে। আমি মনে করি যে আমাদের অনুপ্রেরণা, পরিশ্রম সবকিছুই দরকার। পাশাপাশি দরকার হচ্ছে যে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে সৈয়দ মুস্তফা আলী যেটা লিখে গেছেন সেটা পড়তে আমরা বেশি ভালোবাসি। সৈয়দ মুস্তফার জীবনীটা আমরা পড়তে বেশি ভালোবাসি। আমি তো সৈয়দ মুস্তফার লেখাতে পড়ি অল্প, কিন্তু আমার জীবনের ঘটনাগুলো আমার পড়তে খুব মজা লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ঘটনাগুলো পড়তে মজা লাগে। নজরুল ইসলামের সেই মানে দারিদ্রতার এই ঘটনাগুলো আমি পড়ি, আমি প্রাণবন্ত হই। আজকে ভালো লাগলো যে আমার আসলে সুযোগ এরকম প্ল্যাটফর্মে থাকার। নয়নকে ধন্যবাদ, ধন্যবাদ সঞ্চালককে, ধন্যবাদ রেসবিকে, এখানে যে সব সেক্রেটারি আছে এই সংগঠনে তাকে, এবং কালকে হয়তো তারা দুজন ভালো সাহিত্যিককে পুরস্কার দেবে। এই পুরস্কারটা আসলে তাদের পরিশ্রমের বিনিময় নয়, আনন্দ এবং ভালোবাসার মাধ্যমে দেওয়া হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যেহেতু সাংবাদিকতা করি, আপনাদের যারা বাইরে থেকে আসছেন সবাইকে নওগাঁ জনগণ, জনমানুষ এবং আমার সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এরপর আর সময় নেব না, আমি ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফরিদ ভাইকেও। আমরা নির্ধারিত সময় থেকে 12 মিনিট পিছিয়ে আছি। আমরা চেষ্টা করবো একটু দ্রুত শেষ করে। আমরা সরাসরি ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যারের কাছে যাচ্ছি। আপনি যদি সংক্ষেপে একটু বলেন, নওগাঁ সাহিত্য পরিষদের উপদেষ্টা হিসেবে আসলে নওগাঁ পরিষদ এবং অন্যান্য সংগঠনগুলো নিয়ে আপনি কি ধরনের ভূমিকা রাখছেন? ধন্যবাদ। 1 মিনিটে বক্তব্য শেষ করতে হবে। আসলে আমরা যে যার অবস্থান আছি সেখান থেকে যদি আমরা কিছু একটা করতে পারি সেখানে আনন্দ পাওয়া উচিত। আমি 1 মিনিটে হয়তো একটু পার হয়ে যেতে পারে। আমি যখন 2005 সালে কলেজে চাকরি করতে আসি, তখন সিঁড়ি দিয়ে উঠতেছি, তখন আমি তরুণ টকবকে। তো ছাত্র আর শিক্ষকের মধ্যে বেশি পার্থক্য নাই, কারণ নওগাঁ সরকারি কলেজে এমএ পড়ানো হয়। তাদের বয়স আমার বয়স অনেক প্রায় সেম। ওরা বিড়ি খাচ্ছে আমার সামনে, আমি আমাকে যেতে বলতেছি, আমি যেভাবে যাই ওরা এভাবে যায়। তো ওরা আমাকে নতুন দেখেছে, যাই হোক। তারপর আমি ওকে বললাম, পরিচয় আমি দেয়নি, ওরা শুনতেছে না। আমি একটু তাদেরকে সরাই দিলাম, তখন আমাকে একটা ধাক্কা মারার মতো মারলো। তখন আমিও তখন তরুণ বয়স, আমি একটা তাকে চড় মারলাম বামাতে। মারার পরে ও দলবলতে ডেকে আনতে গেছে। দলবলতে ডেকে এসে দেখে আমি একটু শিক্ষক। যাই হোক, পরবর্তীতে ওই ছেলেটা আমার কাছে মাপ চাইতে আসছে। মাপ চাইতে এসে আমি বললাম, আমি কিছুই মনে করিনি, আসলে আমার উচিত ছিল তোমাদের পরিচয় দেওয়া। তো যাই হোক, আমার একটা আন্তরিক দোয়া আছে এবং আমাদের শিক্ষকদের দোয়া আছে। তুমি যদি মনে করো এখান থেকে তোমার জীবনে কিছু করা দরকার, তুমি করতে পারবে। পরবর্তীতে আমি ভুলে গেছি সেই ঘটনা। তারপরে সেই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে এসে সহকারী কমিশনার হয়ে আমার সঙ্গে দেখা করতে আসছে, যোগদান করতে আমার ডিপার্টমেন্টে। তখন আমাদের নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগ ছিল পুরাতন বিল্ডিং এ, নতুন বিল্ডিং এ চলে এসেছে। এসে বলছে, স্যার আমি সহকারী কমিশনার এবং আপনাকে আমার বিয়ের দাওয়াত দিতে এসেছি, আপনাকে বরযাত্রা করে নিয়ে যাবো। আমি তো ভুলেই গেছিলাম সেই ঘটনা। তো যাই হোক, এইরকম ভাবে কোন স্টুডেন্টদেরকে যদি আমরা শুধু সংগঠন নয়, অন্ধকার জগৎ থেকে কোন একটা খারাপ মানুষকে যদি আলোর পথে আনতে পারি, এই যে আনন্দ। সেদিন আমি ওই ছেলের দাওয়াত এবং আমি তার বিয়েতে যাইনি। তাই হোক, আমার আরেক ছাত্ররা আবার সে বন্ধু, তো সে আবার বিয়েতে গেলেন। আমি ঘটনাটা বলিনি, ঘটনাটা আজকে মনে পড়লো আমার। তো এইভাবে আমরা যদি যে যার অবস্থান থেকে
কোনো একটা পথ হারানো মানুষকে যদি পথ দিতে পারি, আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয়। আমার ব্যক্তিগত প্রত্যাশা প্রাপ্তি তেমন কিছু আর আশা করি না, কারণ মানুষের প্রত্যাশা প্রাপ্তির শেষ নেই। তবে আমি মনে করি সৃষ্টিকর্তা মানুষ হিসেবে পাঠিয়েছে পৃথিবীতে, সম্মানজনক অবস্থায় আমরা আছি। তবে এইরকম লাইনচ্যুত বা বাস্তুহারা বা বিপদগামী মানুষদেরকে যদি আমরা সঠিক এই বিভিন্ন রকম সংগঠনের মধ্যে যুক্ত করতে পারি। আমি আমার কলেজের, আমার ডিপার্টমেন্টের এখানে অনেক ছাত্র আছে, এখানে সরাসরি আমার ছাত্র অনেকগুলো বসে আছে এখানে। আমি এদেরকে বলি, তুমি তোমার ইনকাম করবে, তুমি টাকা রোজগার করবে, তুমি খেয়ে যাবে, সেটা তোমার পরিবার উপকৃত হবে। তুমি এমন কিছু করো যার জন্য তুমি আলোকিত হবে, তোমার জীবনটা ভালো থাকবে, তুমি দুশ্চিন্তা দেবে না। আমি যেমন আমার মাথায় এখনো কল করিনি, ছাত্রদেরকে ক্লাসে প্রায় বলি আমার চুল আমি 1 মাসে পাকাতে পারি যদি আমি সে রাস্তায় যাই। তো সে কারণে আমার কথা আমাদের সবার, আমার মনে হয় ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, যার যেখানে সুযোগ আছে আমরা অন্ধকার জগৎ থেকে আলোর পথে আনবো। ক্লাসেও আমি বলি, ক্লাসে ঢোকে ছেলেদের হাতে মোবাইল, আমি ক্লাসে ঢোকার পরে প্রথমে বলি যে মোবাইল কার আছে, মোবাইল বন্ধ করো। এরপরে যদি মোবাইল ক্লাসে পাই তোমাদের বাপ মাকে ডেকে আমি বলবো, তখন সব ভয় বন্ধ রাখে। তো এই যে আমরা বর্তমানে যে আমরা ছেলেমেয়েদেরকে, বর্তমান আমাদের উদীয়মান তরুণ ছেলেমেয়েদেরকে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে যদি এই যে কি বলে যে ফেসবুক আর যে মোবাইলের যে আসক্ত, সেখান থেকে ফিরিয়ে এরকম সংগঠনের মধ্যে আমরা বিভিন্ন রকম সামাজিক সংগঠনের মধ্যে যুক্ত করতে পারি, সেটি আমি জীবনে আমাদের সবার বোধ হওয়া উচিত। আমি সেই আশাবাদ এবং সে অনুরোধ রেখে আমার শেষ কথা রাখলাম। আবারও ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবার যাচ্ছি, আমি মাঝখানে এটা থামিয়ে দিয়েছিলাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউর রহমানকে, আমি তার কাছে দিচ্ছি। যদি সংক্ষেপে একটু বলেন যে আপনার যে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট, সেখান থেকে আগামী দিন কি ধরনের নতুন কিছু আপনারা করতে যাচ্ছেন, এটা দিয়ে আমরা আপনার কাছ থেকে শুনে আমরা সভাপতির কাছে যাবো শেষে। ধন্যবাদ সঞ্চালককে। আমি 2004 সালে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি লেকচারার ছিলাম। তখন আমার ক্লাস নিতে হতো বিএডএম। বিএডএম এর সব হাই স্কুলের ছাত্ররা আমার চেয়ে 10 বছর 15 বছরের বড়। এখন অনেকে রিটায়ার করছে। প্রথম বছরে 936 জনের মতো ই করলাম। তারপরে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউএসএ 5 বছর 6 বছর শিক্ষকতা করছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। আমাদের যে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট, এর আগে আমরা জার্নাল বের করছি এবং সেই জার্নাল পৃথিবীর 190টা দেশে পাঠাইছি। এবং আমাদের সাতভুক্ত দেশ ছাড়া অন্যান্য দেশ থেকেও লেখক লেখা দিয়েছে। আমরা আরো আমাদের লেখকের পরিমাণ বাড়াচ্ছি। শামসুল আলম স্যার ইদানিং ইন্ডিয়া থেকে ডর্জন না শতাধিক লেখককে উদ্বুদ্ধ করে ফেলছেন। এবং আমার অনেক বন্ধু আছে জাপানে, জার্মানি, মানে আমরা রাজশাহীগুলোতে পড়াশোনা করছি ইন্টারমিডিয়েটে। আমরা 1234 জন পড়ছিলাম, তার মধ্যে 1000 বন্ধুরা 1 লাখ টাকা বেশি বেতনে চাকরি করে। এবং প্রায় দেশে আমাদের বন্ধুরা আছে। ওই আমরা অ্যালামনাই ওই সরণিকে খুঁজলে পাওয়া যায়। এখানে 2জন জজ আছে নওগাঁতে, আমার বন্ধু ওই মেলাতে আসছিলেন, দেখা করে গেলেন। এবং আমাদের অনেক বন্ধুর সাথে পরিচয় আছে, আমার সাথে পরিচয় নেই, আমাদের নাকি ব্যাচমেট। আমার বন্ধুরা বলে তো আমাদের ব্যাচমেট। এই যে আমরা আজ একটা প্রসার কিভাবে প্রসারিত হচ্ছে, সবার সহযোগিতা নিয়ে, বন্ধুদের সহযোগিতা নিয়ে, এবং এমন আমরা প্রসারিত হচ্ছি যে আমরা কিন্তু বিশ্বে ছড়িয়ে গেছি। আমি তো করোনার পরে বাংলা একাডেমির 18 জন পুরস্কারের উপর কমপ্লেন দিয়েছিলাম লিখিত। ইত্তেফাকের সম্পাদক নিয়ে গেছি, প্রথম আলো সম্পাদক নিয়ে গেছি, কালের কণ্ঠের সম্পাদক নিয়ে গেছি, ছেলেরা আবার বাসাতে বসে থেকে আমাদের এখানকার মজিদ সাহেবকে নিয়ে গেছি। আপনারা হয়তো চিনবেন, নগাঁর মানুষ, রাজশাহী কলেজের প্রিন্সিপাল ছিলেন। যে বলছে যে এই 18টা পুরস্কার দেওয়া ভুল হয়েছে, ভুয়া, এই বলে আমি লিখিত দরখাস্ত করছি। ছেলেরা আমাকে বলছেন যে তুমি বলে সম্ভব, কারো এরকম সাহস রাখে না যে 18 ছেলের উপরে এরকম করবে। আমাদের সহযোগিতা থাকবে, আমাদের প্রশংসা থাকবে, আমরা আপনাদের কাছে আশীর্বাদ চাবো। আর উনি একটা সংস্কৃতি বললেন, আমি একটু সংস্কৃতি বলি। নলিলী তরলমত জলমতি তরলম তদবজ্জি মনোমতি সহায়তাকলম ক্ষণমীয় সংগতি সংগতে রক্ষা নিবিড়ে বিতরণে অবতরণে লঙ্কা। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, নিমিষেই ধ্বংস হয়ে যাবে। নিজের কাজ না করে পর কাজ করেন, ওই কাজের মধ্যে নিজের উপকার হবে। সর্বশেষ কথা হলো, নহে সুপ্তস্য সিংহস্য অভিসন্ধির মুখে মৃগা, ঘুমন্ত সিংহের মুখে কখনো হরিণ প্রবেশ করে। বাঘ ধরতে হলে আপনি বাঘের মতো দৌড়াদৌড়ি করতে হবে। ঘুমিয়ে থাকলে ওই দেখা যাবে মাছি আপনার মুখে টোকা মারবে। সহযোগিতা করে সাহসের সহিত এবং
কাজ করতে হবে পরিশ্রমের সহিত। শুধু শুধু ফল ভোগ করতে চাইলে হবে না, ফল মানুষকে দেওয়ার কাজ করতে হবে। আমরা যদি ভালো মানুষ পরিশ্রম করে ভালো টাকা মানুষকে খাওয়াই, তাহলে মানুষগুলো ভালো হবে। সুদ ঘুষ দুর্নীতি করে খারাপ টাকা খাওয়াইলে মানুষ খারাপ হয়ে যাবে, আর এরপরে আর কোনো কথা থাকে না। ধন্যবাদ সবাইকে। যে আপনাকেও অনেক ধন্যবাদ আলোচনার সমাপ্তি টানার জন্য। আমরা সরাসরি সভাপতির বক্তব্যে চলে যাব। তবে এই আলোচনায় আমরা যখন সবার কথা শুনছিলাম, আমরা একজনের শূন্যতা অনুভব করেছি, সেটা হচ্ছে আমি একটু বলে দিতে চাই, দায়মুক্ত হতে চাই। সেটা হচ্ছে রফিকুদ্দৌলা রাব্বি ভাই। কারণ তিনি একজন দক্ষ সংগঠক, তিনি এই পর্বে থাকলে আমাদের ভালো লাগতো, কিন্তু আগের পর্বে থাকার কারণে হয়তো আমরা এই পর্বে আর নতুন করে ডাকার সুযোগ পাইনি। তবে আমরা চাইলে হয়তো আমরা এটা করতে পারতাম। এই শূন্যতাটা থেকেই গেল, আরেকদিন আমরা তার কাছে শুনবো। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি এই পর্বের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর কাছে যাচ্ছি। আর উপস্থিত থাকবেন আমাদের পরবর্তী পর্বের সঞ্চালক এইচ আলিম, কবি এইচ আলিম ভাই, তিনি উপস্থিত আছেন। আমরা এটা সভাপতির বক্তব্য দিয়ে শেষ হবে, আপনি আপনার দল বল নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবেন। অনেক অনেক ধন্যবাদ ভাই। সকাল থেকে খুব সুন্দরভাবে এই 2 দিনব্যাপী নওগাঁ সাহিত্য পরিষদের লেখক সম্মেলনের অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করছেন। আজকে এই পর্বেও উনি অনেক সুন্দরভাবে প্রতারণার বাইরে এসে সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করবেন। আমি নওগাঁ সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমাদের আজকে এই পর্বের সম্মিলিত আলোচকবৃন্দ এবং যারা সামনে বসে থেকে অনেক ধৈর্য সহকারে আমাদের এই পর্বটি শুনলেন, উপভোগ করলেন, আমাদেরকে সহযোগিতা করলেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সামনে অনেক গুণীজন, আমার দুই পাশে অনেক গুণীজন আছে। এখানে বক্তব্য নিয়ে পর্যালোচনা করার সুযোগ নেই, সময় 21 মিনিট বের হয়ে গেছে। আমি শুধুমাত্র সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখানে আমাদের অধ্যক্ষ আলিফুর রহমান ভাই আছেন, উপস্থিত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি রফিকুদ্দৌলা, এবং আমার সম্মানিত সহকর্মীরা রয়েছেন। আর মঞ্চের বিশেষজ্ঞ পর্যায়ে সবাই বিশেষজ্ঞ। এর মধ্যে প্রথমে বক্তব্য রেখেছেন রাজশাহী প্রদীপ্ত সাহিত্য আসলে সম্মানিত সভাপতি, এবং তিনি একজন সম্মানিত শিক্ষক বটে, আমজাদ হোসেন। তিনি বাংলা ব্যাকরণের উচ্চারণ রীতি নিয়ে কথা বলেছেন, বিষয়ের সঙ্গতি রীতি। অনেক সুন্দর আলোচনা করেছেন আমাদের আরেকজন সম্মানিত আলোচক, যাকে আমরা শুধুমাত্র সাংবাদিক হিসেবে আগে জানতাম, কিন্তু অল্প 2-1 বছর হলো আমরা জেনেছি যে আমাদের ফরিদ ভাই একজন কথা সাহিত্যিক, এবং তার অনেক বই বের হয়েছে, তিনি আলোচনা করেছেন। আর 21 পরিষদের সম্মানিত সভাপতি, তিনি নিজেই সংগঠন, তিনি ব্যক্তি নন। আসলে 21 পরিষদের মাধ্যমে আমরা আজকে নওগাঁকে জাতীয়ভাবে পরিচিতি পাচ্ছি। 21 পরিষদ আজকের বিষয়ের সঙ্গে যদি আলোচনা আমরা করি, তাহলে 21 পরিষদ যদি তাকায়, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে সংগঠনের শিল্প সংস্কৃতি বিকাশে, সাহিত্যের বিকাশে সংগঠনের প্রয়োজন আছে কি নাই। এই 21 পরিষদ এইটা কিন্তু জ্বলন্ত প্রমাণ। আমাদের সামনে আলোচনা করেছেন ডক্টর মতিউর রহমান, একজন বিতর্ক আলোচক, এবং উনি আন্তর্জাতিক রবীন্দ্র মঞ্চের পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে এই বিষয়ে গবেষণা করছেন, শিক্ষা, সংস্কৃতি এবং সংশ্লিষ্ট বিষয়ে তিনি সুন্দর আলোচনা করেছেন। আমাদের সবার প্রিয় ডক্টর শামসুল আলম স্যার আমাদের আলোচনা করেছেন এই পর্বে। ওনারা সবার কথা থেকে আমরা এটা বুঝতে পারছি যে আসলে সংগঠনের গুরুত্ব অবশ্যই রয়েছে। সংগঠন, স্যার বলেছেন যে পরিবার, রাষ্ট্র, সমাজ প্রত্যেকটা কিন্তু সংগঠনের মাধ্যমে, প্রত্যেকটা কিন্তু একটা সংগঠন, আর সংগঠনের মাধ্যমে কিন্তু কোনো একটি বৃহত্তর সিদ্ধান্তকে সহজে বাস্তবায়ন করা যায়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে অবশ্যই সংগঠনের ভূমিকা রয়েছে। আমি পরিশেষে আজকের এই পর্বে সুন্দর আলোচনা করার জন্য সম্মানিত আলোচকবৃন্দদের এবং সম্মানিত আমাদের সম্মুখে যারা বসে আছেন এবং সম্মানিত উপস্থাপক মাহফুজ ফারুক ভাই, যার সঙ্গে আমরা অনেক আগে কাজ করেছি, সবার সঙ্গে কাজ করেছি। এই প্রসঙ্গে যেহেতু মাহফুজ ভাই বলেছিলেন যে আমাদের যে সংগঠন আমরা কিভাবে কাজ করতে পারি, আমি প্রসঙ্গে একটু বলি। রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় আমরা
সাংবাদিকতার সঙ্গে শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলাম। নগাঁয় যখন আসলাম, এসে সেই ধারাটাকে ধরে রাখার জন্য একটা পত্রিকা রেজিস্ট্রেশন নিলাম। কিন্তু এই যে কথা এসছে প্রেরণা, আমি 12 বছর ধরে খুবই কষ্ট করে, আসলে খুবই কষ্ট, কেন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, শিক্ষকতা করি, একটা সুনির্দিষ্ট বেতন নিয়ে আমাদের চলতে হয়। কিন্তু শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা কিন্তু ওই অর্থে, বিশেষ করে পত্রিকা বা এই গবেষণা জার্নাল, এই ধরনের কিন্তু একেবারে, এই যে আমাদের ডক্টর মতিউর রহমান আছেন, অনেক কষ্ট করেন। কিন্তু এই আমি তার কাছে থেকে দেখছি একটা জার্নাল বের করতে কি কষ্ট হয়। আমাদের প্রয়াত এমপি মহোদয় জনাব ইসরাফিল আলম এমপি মহোদয়ের প্রেরণা এবং সহায়তায় এই আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত এবং রবীন্দ্র জার্নালটি প্রকাশিত হতো। উনি প্রথম সম্পাদক ছিলেন। তো আসলে পৃষ্ঠপোষকতা নেই, কিন্তু পৃষ্ঠপোষকতা শুরু করতে হবে। এই যে শিল্পের ধারা, আজকে সংগঠনের গুরুত্ব আছে বিধায় এই নগা সাহিত্য পরিষদের মাধ্যমে কিন্তু আমরা সবাই একত্রিত হতে পেরেছি। অনেক গুণীজন কিন্তু বিভিন্ন জেলা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে গুণীজন এসেছেন। যদি সংগঠন না থাকতো, সংগঠনের মাধ্যমে যদি আয়োজন করা না হতো, উদ্যোগ না হতো, তাহলে কিন্তু আজকে এই একটা মুহূর্তে অনুষ্ঠান আমরা সবাই মিলিত হতে পারতাম না। তো অবশ্যই শিল্প সংস্কৃতি বিকাশে সংগঠনের অবশ্যই গুরুত্ব রয়েছে। আর সংগঠনের ক্ষেত্রে আমরা যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন, তাদের প্রতি আমাদের বিরোধ থাকবে, সংগঠন থাকবে, শিল্পের স্থানীয়করণ থাকবে, একটি সংগঠনের পাশাপাশি আরেকটি সংগঠন গড়ে উঠবে। কিন্তু এই সংগঠনকে একে অপরকে যেন আমরা কেউ কাউরে প্রতিপক্ষ না হয়, আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে যেন এই সংগঠনগুলো পরিচালিত হয়। আর আমরা খুব কষ্ট করে সাপ্তাহিক প্রজন্মের আলো বের করছি। আপনাদের সহযোগিতা, দোয়া, আশীর্বাদ আমরা কামনা করছি। আমরা প্রজন্মের মেলা নামে আরেকটি আমরা ছোট কাগজ বের করার উদ্যোগ নিয়েছি। আমাদের এই সংগঠনটি আমরা নবীন, যারা একেবারে নবীন, যাদের অর্থাভাব আছে কিন্তু তাদের প্রতিভা আছে, গল্প কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন, তাদের এই সংগঠনগুলো বের করার ক্ষেত্রে, তাদের ইয়েগুলো প্রকাশ করার ক্ষেত্রে, যদিও এখন মিডিয়া অনেক হয়ে গেছে, মিডিয়ার কাছে যাওয়া সোজা, প্রকাশ করার সোজা, কিন্তু আগের লেভেলে বা আমাদের সময়ও কিন্তু একটা নিউজ প্রকাশ করা এত সহজ ছিল না। এখন যত সহজ হয়েছে, যত মিডিয়া হাউস হয়েছে, তারপরেও আমরা এই প্রজন্মের আলো, প্রজন্মের মেলা, আমরা একেবারেই নবীন যারা একেবারেই নবীন, যাদের লেখা হয়তো অনেকের কাছে নিয়ে যেতে সাহস পায় না কোনো বড় মিডিয়ার কাছে বা কোনো জায়গাতে, বা হয়তো তার একটা সংকলন আছে, সে অর্থাভাবে বা বিভিন্নভাবে বা বুদ্ধির অভাবে বা হয়তো প্রকাশকের কাছে যেতে পারছে না। এই ধরনের তরুণ লেখকদের, তরুণ কবিদেরকে আমরা সহযোগিতা করতে চাই আমাদের প্রজন্মের আলো এবং প্রজন্মের মেলা পক্ষ থেকে। পরিশেষে আজকের এই পর্বে আলোচক এবং আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে এই পর্বের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। মঙ্গলময় হোক আমাদের সকলের জীবন। জয় বাংলা। আমরা পরবর্তী সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই জারিফ ভাই মঞ্চে চলে আসবেন, আর সেই সাথে আয়েশা সিদ্দিকা জোসনা নামে একজন লেখিকা আছেন, উনি একটা বই আপনাদের সবার হাতে তুলে দিতে চান। এটা নিয়ে আপনার মঞ্চ ছেড়ে আমরা দর্শক সাথে নিয়ে বসবো। আপনি চলে আসুন, দ্রুত আসুন, আমাদের সময় এমনিতেই আমরা এগিয়ে গেছি। কিশোরান রাজশাহী মুদিত সাহিত্যের পক্ষ থেকে আপনাদের নিরন্তর অভিনন্দন, শুভেচ্ছা। অবশ্যই আসা এবং যাওয়ার পথে কিশোরানে নেমে একটি পদতলি দিবেন, আমার সঙ্গে একটু সংযোগ করুন, আমি কৃতার্থ থাকবো। ধন্যবাদ। আপনার মাঝখানে